হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স অধ্যায় 4 অর্থের সময় মূল্য, যাকে ইংলিশে টাইম ভ্যালু অফ মানি বলা হয়। অর্থের সময় মূল্য কি? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। মনে করো তুমি একটি চকলেট এই বছর 300 টাকা দিয়ে কিনেছ, পরবর্তী বছর মানে 1 বছর পর যখন ওই চকলেটটি তুমি কিনতে যাবা তাহলে তোমাকে 320 টাকা দিয়ে কিনতে হবে। তাহলে এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয়েছে এটা হলো অর্থের সময় মূল্য। যেমন দেখো, 300 টাকার চকলেট 1 বছর পর কত দিয়ে কিনেছ? 320 টাকা দিয়ে কিনতে হয়েছে। তাহলে কি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। অর্থের সময় মূল্যের পার্থক্যের বা পরিবর্তনের কারণ হলো সুদের হার, সুযোগ ব্যয়। একেবারে সহজভাবে বলে দিচ্ছি, দুইটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প গ্রহণ এবং অন্য প্রকল্পটি বর্জন করাকে সুযোগ ব্যয় বলা হয়। মনে করো তোমার কাছে দুইটি প্রকল্প আছে, একটি প্রকল্প হলো ব্যাংক আর অন্য প্রকল্পটি হলো জমি। তুমি মনে করো জমিতে যদি অর্থ বিনিয়োগ করো তাহলে যদি বেশি লাভজনক হয় তাহলে তুমি কিন্তু ব্যাংকে টাকা রাখবা না, তাহলে কি করবা? জমিতে বিনিয়োগ করে ব্যাংকে টাকা রাখাটা সেটা বর্জন করে দিবা। তাহলে এটা হলো সুযোগ ব্যয়। অর্থাৎ কি, একটি প্রকল্পে অধিক বিনিয়োগ করতে হলে অন্য একটি প্রকল্পের কি করতে হয়? সুযোগ ত্যাগ করতে হয়। এটা হলো সুযোগ ব্যয়। এখন যেগুলো আলোচনা করব এগুলো সৃজনশীল ক এবং খ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরল সুদ, আসল টাকার উপর যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে। মনে করো 1000 টাকার প্রথম মাসে 10% সুদ হবে কত? 100 টাকা। ঠিক তেমনি দ্বিতীয় মাসেও 1000 টাকার 10% সুদ হবে কত? 100 টাকা। মানে সরল সুদ, দ্যাট মিন্স কি আসল টাকার উপরই বারবার সুদ ধরতে হয়। চক্রবৃদ্ধি সুদ, সুদ এবং আসলের উপর যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। যেমন দেখো, প্রথম মাসে 1000 টাকার উপর 10% সুদ হবে কত? 100 টাকা। আর দ্বিতীয় মাসে যখন এটার উপর সুদ ধরা হবে তখন কি করতে হবে? আসল টাকা কত? 1000 টাকা। প্রথম মাসে সুদ পেয়েছো কত? 100 টাকা। টোটাল কত হয়েছে? 1100 টাকা। দ্বিতীয় মাসে 1100 টাকার উপর সুদ ধরতে হবে, তাহলে দ্বিতীয় মাসে সুদ হবে কত? 110 টাকা। তৃতীয় মাসে 1110 টাকার উপর সুদ ধরতে হবে। চক্রবৃদ্ধি সুদ কি? সুদ এবং আসলের উপর যে সুদ ধরা হয় এটা সাধারণত চক্রবৃদ্ধি সুদ বলা হয়। চক্রবৃদ্ধিকরণ কি? প্রতি বছর সুদ ও আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করাকে চক্রবৃদ্ধিকরণ বলে। রুল 72 কি? রুল 72 হলো সুদের হার নির্ণয় করার একটি প্রক্রিয়া বা মাধ্যম। অর্থাৎ কি দেখো, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কত পার্সেন্ট সুদে 5 লক্ষ টাকা কত বছরে 10 লক্ষ টাকা হবে এটা জানার জন্য আমরা সাধারণত রুল 72 ব্যবহার করি। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো প্রায় পরীক্ষায় আসে। ইএআর এর পূর্ণরূপ হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বর্তমান মূল্য, যাকে ইংলিশে বলা হয় পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। বর্তমান মূল্য বা পিবি বা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা হয় বার্ষিক বাট্টাকরণের মাধ্যমে। ভবিষ্যৎ মূল্য এফভি বা ফিউচার ভ্যালু নির্ণয় করা হয় বার্ষিক চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে। বাট্টাকরণ প্রক্রিয়া কি ব্যাখ্যা করো। ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলা হয়। মনে করো তুমি 5 বছর মেয়াদে কিছু টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর 5 লক্ষ টাকা পেতে চাও,
তাহলে এই যে 5 লক্ষ টাকা পাওয়ার জন্য বর্তমানে তোমাকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, এটাই মেনলি বাট্টাকরণ প্রক্রিয়া। EAR যাকে বলা হয় প্রকৃত সুদ বা কার্যকরী সুদ, অর্থাৎ প্রকৃত সুদ বা কার্যকরী সুদ জিনিসটা কি? একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণকৃত ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ওই নির্দিষ্ট মেয়াদে যে সুদ হয় তাকে প্রকৃত সুদ বলে। যেমন সহজ কথা, মনে করো তুমি ব্যাংক থেকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য কিছু টাকা ঋণ নিয়েছো, তাহলে তোমাকে কি করতে হবে? চক্রবৃদ্ধি হারে সুদ দিতে হবে। তাহলে এই নির্দিষ্ট মেয়াদের পর, অর্থাৎ যেই টাকাটা নিয়েছো ওই টাকার উপর যে সুদ হয় সেটা হলো প্রকৃত সুদ। বার্ষিক বৃত্তি বা ভোক্তা ঋণ কি? ভোগ্যপণ্য যেমন গাড়ি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি ক্রয় করার জন্য ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয় তাকে বার্ষিক বৃত্তি বা ভোক্তা ঋণ বলে। আমি এতক্ষণ যেগুলো আলোচনা করেছি এইগুলো তোমাদের এমসিকিউ, সৃজনশীল ক এবং সৃজনশীল খ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মনোযোগ সহকারে এগুলো একটু ক্যাপচার করে নিবা। এখন আলোচনা করব এই অধ্যায়ের মেইন সূত্রগুলো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। এই সূত্রগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে 90% ম্যাথ কমপ্লিট। দেখো, সরল সুদ। সরল সুদের মধ্যে রয়েছে বর্তমান মূল্য, যাকে বলা হয় পিবি, এর ফুল ফর্ম হলো প্রেজেন্ট ভ্যালু। তাহলে বর্তমান মূল্য বা পিবির সূত্রটা কি খেয়াল করো, এফবি বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। একেবারে সহজ, পিবি সমান সমান কি? এফবি 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান পিবি 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। ওকে, এটা হলো পিবি মানে প্রেজেন্ট ভ্যালুর সূত্র, এটা হলো এফবি বা ফিউচার ভ্যালুর সূত্র। এই পিবির সূত্র তো এইটা। তাহলে এই পিবির যখন আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব, জাস্ট একটি এম এড করতে হবে। এম কি হবে? এই আই এর সাথে এম হলো ভাগ আর এন এর সাথে এম হলো গুণ। দেখো, বর্তমান মূল্য পিবি সমান সমান এফবি 1 প্লাস এই যে আই, আই এর সাথে এম কি? ভাগ, তারপরে কি করা হয়েছে? এন এর সাথে এম কি? গুণ। অর্থাৎ এই সূত্র পারলে এই সূত্র একেবারেই সহজ। এই যে দেখো, এই যে মিলিয়ে দেখো, তোমরা কি করবা? প্রথমে এই সূত্রটা মনে রাখবা, তারপরে কি করবা? আই এর সাথে এম ভাগ এবং এন এর সাথে এম গুণ। তারপরে দেখো, ভবিষ্যৎ মূল্যের সূত্র আমরা কি পেয়েছি? এফবি সমান সমান পিবি 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখন কথা হলো, এটাকে যখন আমরা চক্রবৃদ্ধি করব, ওই ক্ষেত্রে আই কে এম দ্বারা ভাগ, এন কে এম দ্বারা গুণ। এই যে দেখো, ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান পিবি 1 প্লাস এই আই কে কি দ্বারা ভাগ করেছি? এম দ্বারা ভাগ করেছি, এন কে এম দ্বারা গুণ করেছি। তাহলে সহজ কথা কি, আমরা যখন চক্রবৃদ্ধি সুদ বের করব ওই ক্ষেত্রে জাস্ট একটি এম আসবে। তোমরা কিভাবে পড়বা? বর্তমান মূল্য যখন পড়বা ওইটার সাথে বর্তমান মূল্যের চক্রবৃদ্ধি সুদটা পড়ে নিবা। যখন এই ভবিষ্যৎ মূল্য পড়বা, এই ভবিষ্যৎ মূল্যের সাথে চক্রবৃদ্ধি সুদটা পড়ে নিবা, তাহলে সহজ হয়ে যাবে। তারপরে দেখো, এন সমান সমান সময় বোঝায়, আই সমান সমান সুদের হার বোঝায়, এম সমান সমান চক্রবৃদ্ধি বোঝায়। এটা মনে রাখতে হবে। দেখো, এখানে আরেকটি সূত্র, প্রকৃত সুদের হার EAR সমান সমান 1 প্লাস আই কে এম দ্বারা ভাগ হোল টু দি পাওয়ার এম মাইনাস 1। আমরা যে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর যখন চক্রবৃদ্ধি অঙ্ক করব ওই ক্ষেত্রে এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি এম সমান সমান একবার, কারণ বছরে একবার হয়। মাসিক চক্রবৃদ্ধি এম সমান সমান 12 বার হয়, মাস কত থাকলে 12 বার। আর 2 মাস অন্তর অন্তর এম সমান সমান 6 বার হয়। কারণ কি, 12 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 6 আসে। 3 মাস বা ত্রৈমাসিক অন্তর অন্তর এম সমান সমান 4 বার। কারণটা কি? দেখো,
12কে যদি তোমরা 3 দ্বারা ভাগ করো, 3 ছাড়া 12, তাহলে কত হয়? 4 বার হয়। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি m সমান সমান 2 বার। সাপ্তাহিক চক্রবৃদ্ধি m সমান সমান 52 বার। কারণ কি? 52 সপ্তাহে 1 বছর, অর্থাৎ 365কে যদি তুমি 7 দ্বারা ভাগ করো তাহলে 52 বার আসবে। পাক্ষিক চক্রবৃদ্ধি m সমান সমান 24 বার। পাক্ষিক দ্যাট মিন্স কি? খেয়াল করো, 15 দিনে 1 পক্ষ, তাহলে 1 মাসে কত পক্ষ? 2 পক্ষ, তাহলে 12 মাসে কত পক্ষ? 24 পক্ষ। তাহলে পাক্ষিক চক্রবৃদ্ধি m সমান সমান 24 বার। এখন যে কথাটা আলোচনা করব এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা। বেশিরভাগ স্টুডেন্টের এই প্রবলেমটি হয়ে থাকে যে স্যার কখন সরল সুদের সূত্র অ্যাপ্লাই করব আর কখন চক্রবৃদ্ধি সুদের সূত্র অ্যাপ্লাই করব। খুব ইম্পর্টেন্ট কথা, মনোযোগ সহকারে শুনো। যদি প্রশ্নে বার্ষিক চক্রবৃদ্ধি উল্লেখ থাকে তখন আমরা সরল সুদের সূত্র ব্যবহার করব। বারবার বলি, প্রশ্নে যদি বার্ষিক চক্রবৃদ্ধি উল্লেখ থাকে তখন আমরা সরল সুদের সূত্র ব্যবহার করব। অন্য ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র ব্যবহার করব। অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি থাকতে পারে? মাসিক থাকতে পারে, অর্ধবার্ষিক থাকতে পারে, সাপ্তাহিক থাকতে পারে, পাক্ষিক থাকতে পারে। ওই ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র অ্যাপ্লাই করব। আরেকটি ইম্পর্টেন্ট কথা, প্রশ্নে শুধু চক্রবৃদ্ধির কথা বলা আছে বা দেয়া আছে, তখন m এর মান কি ধরবা? এর আগে মাসিক বা ত্রৈমাসিক কিছুই বলা নেই। প্রশ্নে শুধু চক্রবৃদ্ধি বলা থাকলে m এর মান সব সময় 12 ধরবা। কারণ কোনো কিছু বলা না থাকলে আমরা 1 মাসে একবার করে সুদ দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরবর্তী ভিডিওতে তোমাদের যত ম্যাথগুলো আছে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ ডিসকাস করে দিব। কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।